কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আর আজকের হচ্ছে সেটারই পারফেক্ট এক্সাম্পল। কারণ আজকের কেমন হয়েছে সেটা নিয়ে আমি আর তর্কে যাব না। অনেকের হয়তো ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি, কিন্তু আজকের এর শেষটা এমন ছিল না যেইটা আমাদের সবার ভালো লাগারই কথা, বিশেষ করে ইমোশনালও হওয়ার কথা। কারণ ডাব্লিউডাব্লিউ এর শেষে আমাদের সাথে যেইভাবে খেলেছে সেটা নিয়ে তো আলোচনা হবে। তার সাথে সাথে ডাব্লিউডাব্লিউ কি আজকে নিজেও একটু এক্সপোজ হয়ে গেছে ব্রক লেসনারের ক্ষেত্রে, সেটা নিয়ে কথা বলবো। মানে বাকি আজকের মেন কী কী হলো সেগুলো নিয়ে একটু আলোচনা করবো এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের এর থিম ছিল যে আজকের তে দ্য ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলসকে ডাব্লিউডাব্লিউ ট্রিবিউট দিচ্ছে। মানে আজকে পুরো এজে স্টাইলসের উপরই এর এপিসোডটা ডেডিকেট করা ছিল। তো এজে স্টাইলসকে কীভাবে ট্রিবিউট দিল সেটা নিয়ে তো কথা হবে, কিন্তু এর শুরুতে আমরা দেখতে পাই যে মাইকেল কোল আর কোরি গ্রেভস এটাই অ্যানাউন্স করার চেষ্টা করছিল যে আজকের টা এজে স্টাইলসের উপরই হতে চলেছে। কিন্তু তাদেরকে ইন্টারাপ্ট করে দ্য রিং জেনারেল গুন্থার। কারণ এজে স্টাইলসকে আর যেই ফিনোমিনাল মানুক বা না মানুক, গুন্থার তো এজে স্টাইলসকে একদমই ফিনোমিনাল মনে করে না বা মহান মনে করে না। তো গুন্থার এখানে এসে মাইকেল কোল আর কোরি গ্রেভসকে বলে যে তোরা এজে স্টাইলসকে মহান প্রমাণ করার অনেক চেষ্টা করছিস, কিন্তু বৃথা চেষ্টা করিস না, এজে স্টাইলস এসব কিছুই ডিজার্ভ করে না। আর তারপর সে তাদের দুজনকে রিং থেকে বেরিয়েও যেতে বলে। তারপর গুন্থার নিজে রিংয়ের উপর উঠে যায়, রিংয়ের উপর উঠে মানে রিংয়ের মধ্যে গিয়ে আর কি শহরের আর কি অপমান করে শহরটাকে, যেহেতু আজকে আটলান্টা থেকে হচ্ছিল, আটলান্টা এজে স্টাইলসের আর কি হোম সিটি। তো সেটাকে অপমান করে আর বলে যে এই শহরটা শুধুমাত্র লুজারদেরই সাপোর্ট করতে জানে। আর তারপর সে নাম নেয় কিছু লুজারের, মানে তার মতে যারা লুজার, যেমন বিল গোল্ডবার্গ, জন সিনা আর এজে স্টাইলস। আর এদের তিনজনের নাম কেন নিয়েছিল? কারণ এজে তিনজনের মধ্যেই একটা জিনিস কমন, সেটা হচ্ছে এরা তিনজনই গুন্থারের হাটে রিটায়ার হয়েছে বা গুন্থার এদের কেরিয়ারকে কিল করেছে। তো এটাই মানে গুন্থার আর কি এইভাবেই আর কি ইন্টারাপ্ট করার চেষ্টা করছিল, কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে অ্যাডাম পিয়ার্স চলে আসে। আর অ্যাডাম পিয়ার্স গুন্থারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গুন্থার তবু মাইকে কথা বলে যায়। আর অ্যাডাম পিয়ার্স বলে, দেখ গুন্থার, আজকের রাতে এসব কিছু চলবে না, কারণ আজকের রাতে আমরা ট্রিবিউট দিতে চলেছি এজে স্টাইলসকে, তাই তোকে রিং ছেড়ে বেরিয়ে যেতে হবে। তো গুন্থার বলে, ঠিক আছে, তুই একটু মাথা ঠান্ডা কর, আমি এমনিও এখান থেকে চলে যাব, কারণ আজকে এখানে যা যা হবে সেগুলো আমার একদমই দেখতে ভালো লাগছে না বা আমি এগুলো সহ্য করতে পারবো না। তো আমি এমনিই বেরিয়ে যাবো, তাই তোর অত চিন্তা করার দরকার নেই। এই বলে আমরা দেখতে পাই সিকিউরিটির সাথে গুন্থার সেখান থেকে চলে যেতে থাকে। মানে আজকে এরিনা ছেড়েই বেরিয়ে যাওয়ার পথে গুন্থার থাকে, কিন্তু তবু এন্ট্রেন্সের সামনে গিয়ে গুন্থার আবার পুরো ক্রাউডকে আর কি মানে অপমান করার জন্য নিজে একটু পোজ করতে থাকে। কিন্তু সেই সময় তাকে পেছন থেকে এসে অ্যাটাক করে দেয় ড্র্যাগন লি। আর ড্র্যাগন লি আজকে গুন্থারকে কি অ্যাটাক করেছে দেখে মনে হচ্ছিল ড্র্যাগন লি তো না, যেন সত্যিকারের কোনো ড্র্যাগন। তো যাই হোক না কেন, আমরা দেখতে পাই সবার প্রথমে তাদের মধ্যে ব্রল শুরু হয়। ব্রল আর কি বলবো, সে মানে আজকে ড্র্যাগন লিরই আপার হ্যান্ড ছিল। তো এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই যে ড্র্যাগন লিকে তারা আটকাতে পারছে না। তাহলে আর কি দরকার? যারা ড্র্যাগন লিকে আটকাতে পারে না তারা গুন্থারকে কী বা আটকাতো? তো যাই হোক না কেন, আমরা দেখতে পাই সেখান থেকে ব্রল কন্টিনিউ হতে হতে ব্যাক স্টেজে যায়। আর ব্যাক স্টেজে গিয়ে আমরা দেখতে পাই যে ড্র্যাগন লি সেখানেও গুন্থারকে অ্যাটাক করে। অ্যাডাম পিয়ার্স বলে, ভালো হয়েছে, তুই তো এটাই চেয়েছিলি, এবার তুই এখান থেকে বেরিয়ে যা। এই বলে আমরা দেখতে পাই আজকে গুন্থারকে আর কি সেখান থেকে বের করে দেওয়া হয়, মানে এরিনা থেকে বের করে দেওয়া হয়। যেহেতু আজকে এজে স্টাইলসের ট্রিবিউট ছিল, তাই গুন্থার যেন কোনো রকম সেখানে কোনো সমস্যার সৃষ্টি করতে না পারে, তাই গুন্থারকে সেখান থেকে একদম বের করে দেওয়া হয়েছে। তো এইভাবেই গুন্থার প্রবলেমকে আজকে সাইড করে দেওয়া হয়েছে। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই আমাদের ডাব্লিউডাব্লিউ এর 1 নম্বর সুপারস্টার, পৃথিবীর সব থেকে ভালো মানুষ, দ্য বেস্ট রেসলার ইন দ্য ওয়ার্ল্ড, কোডি রোডস আজকে তে। তো কোডি রোডস স্ম্যাকডাউন থেকে তে কেন এসেছিল? কারণ অ্যাটলান্টা থেকে কোডি রোডসও বিলং করে, এটা তারও শহর। আর যেই শহরে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ রেসলার থাকে সে সেখানে আসবে না, তো সেটা কীভাবেই বা হতে পারে? ট্রিপল এইচ সেটা কীভাবেই বা হতে দেবে? তো কোডি রোডস আজকে তে ছিল। থেকে কোডি রোডস আজকে কী বা করবে, সেও নিজের শহরের প্রশংসা করছিল। আর সে তো এলিমিনেশন চেম্বারও আছে, কীভাবে সে এলিমিনেশন চেম্বার জিতবে এইসবই বলছিল। আর কীভাবে আজকের রাতটা তার না, আজকের রাতটা এজে স্টাইলসের, এইসব কথা বলছিল। কিন্তু বলতে বলতে আমরা দেখতে পাই যে তাকে ইন্টারাপ্ট করতে চলে আসে দ্য ভিশন। এবার ভিশনে আজকে আবার আমাদের যে পল হেমান আছে, সেই পল হেমানকে কোনো কথা বলতে দেওয়া হয় না, বা পল হেমান যখন কথা বলার চেষ্টা করছিল সবাই পল হেমানকে বু করতে থাকে। আর পল হেমানের সেটা ভালো লাগে না, তাই অস্টিন থিওরি মাইক নিজের হাতে তুলে নেয়। আর যেহেতু অস্টিন থিওরিও আটলান্টা থেকে বিলং করে, তাই অস্টিন থিওরি বলে, আমার লজ্জা লাগে যে আমি এই শহর থেকে বিলং করি। কিন্তু তখন আমাদের লোগান পল বলে যে হ্যাঁ, তোর হয়তো লজ্জা লাগে, কিন্তু আমি একজনকে চিনি যার হয়তো লজ্জা লাগে না, যে সেই শহর থেকে বিলং করে, আর সেটা হচ্ছে
কোডি রোডস। আর তারপর সে ব্রনসন রিডের প্রশংসা করতে থাকে যে কীভাবে ব্রনসন রিড এলিমিনেশন চেম্বার জিতে কীভাবে সে রাসেলমেনিয়ায় যাবে, রাসেলমেনিয়ায় গিয়ে কীভাবে সে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হবে, আর কীভাবে ভিশন আর কি তখন স্ম্যাকডাউনকেও টেক ওভার করে নেবে। তো এইটা বলার পর কোডি রোডস বলে, তুই যেটা বলছিস সেটা হয়তো হবে না, কারণ একজন তার সাথে ডিসএগ্রি করতে পারে। আর এইটা বলার মাধ্যমে সে আর কি জে উসোর কথা বলছিল, যেহেতু আজকে একটা ট্রিপল থ্রেট ম্যাচ ছিল ব্রনসন রিড, জে উসো আর অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোর মধ্যে। তো আমরা দেখতে পাই সেখানে জে উসো আর জিমি উসো ইট করতে করতে চলে আসে, আর তারপর তাদের মধ্যে সেই ট্রিপল থ্রেট ম্যাচটা শুরু হয়। এবার ভিশনের উপর কার নজর লাগলো? আমার তো মনে হয় ভিশনের গলায় এখন লেবু লঙ্কার মালা মানে পরিয়ে তাদেরকে পাঠানো উচিত। মানে সবার প্রথমে সেথ রলিন্স, তারপর ব্রন ব্রিকার, আর আজকে ব্রনসন রিড। হ্যাঁ, আজকে ব্রনসন রিডও ইনজিওর্ড হয়ে গেছে, অরিজিনাল ইনজুরি হয়েছে তার। তো এই ম্যাচে যতটা রিপোর্ট আসছে সেটার থেকে জানা যাচ্ছে যে এই ম্যাচটা অ্যাকচুয়ালি ব্রনসন রিডের জেতার কথা ছিল, আর ব্রনসন রিডই এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করতো। কিন্তু এই ম্যাচের মাঝখানে কী হলো, ম্যাচটা তো চলছিল, এই ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই একটা সময় অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো জে উসোকে পিন করার চেষ্টা করছিল, আর সেই সময় কোথা দিয়ে একটা ব্রনসন রিড উড়ে এসে সেই পিনটাকে ব্রেক করতে যায়, আর সেই সময় তার কোনো একটা ইনজুরি হয়ে যায়, হয়তো তার কুনুইতে বা তার শোল্ডারে কোনো একটা জায়গায় একটা ইনজুরি হয়ে যায়, সে সাথে সাথে তার হাতকে দেখতে থাকে, আর তারপর তার ইনজুরিটা এতটাই সিরিয়াস হয়ে যায় যে সে আর এই ম্যাচে কন্টিনিউই করতে পারে না। মানে যেই ম্যাচটা তার জেতার কথা ছিল সেই ম্যাচটায় সে আর কন্টিনিউই করতে পারে না। আর ওই দিক থেকে আমাদের লোগান পল কী বলছিল, সে নাকি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে রাসেলমেনিয়ায়। তো সেটা তো পরের কথা, কিন্তু আজকে ব্রনসন রিড সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে গেছে, আর সেই সময় আমরা দেখতে পাই যে ডাব্লিউডাব্লিউকে লাস্ট মোমেন্টে হয়তো ডিসিশন চেঞ্জ করতে হয়েছে, কারণ তারপর ব্রনসন রিড ইনজুরির পর এই ম্যাচটা পুরো জে উসো আর অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোর মধ্যেই চলে, যেখানে জে উসো লাস্টে অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোকে হারিয়ে এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেছে। তো জে উসোর জন্য তো এটা মানে যাকে বলে যে ভালো মোমেন্ট হয়ে গেছে, যে সে এখন এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করে গেছে, আর একটা চান্স পাবে। কিন্তু ব্রনসন রিডের কথা ভাবো, আর এই ইনজুরিটার কারণেই আজকে হয়তো আমরা মিস্ট্রি অ্যাটাকারকেও দেখতে পাইনি, কারণ এরকমই হয়তো হতো যে যদি একান্ত আমরা মেনে নিই যে মানে রিপোর্ট ভুল বলছে যে ব্রনসন রিড হয়তো একান্ত জিততো না, জে উসোরই জেতার কথা ছিল, তবু আমরা অন্তত এইটা তো দেখতে পেতাম যে ব্রনসন রিডের হারার পেছনে সেই মিস্ট্রি মার্কসম্যান বা মিস্ট্রি অ্যাটাকার থাকবে, যে এসে কিনা ব্রনসন রিডকে অ্যাটাক করবে আর তার মাধ্যমে আর কি ব্রনসন রিড হারবে। কিন্তু ব্রনসন রিডের ইনজুরির কারণে আজকে আমরা সেই মিস্ট্রি মার্কসম্যান বা সেই কালো মুখোশ পরা মানুষটাকেও দেখতে পাইনি। তো আমরা যেখানে ভাবছিলাম যে ব্রনসন রিডকে হয়তো কেউ রিপ্লেস করবে, সেটা হয়তো ব্রক লেসনার হতে পারে, ব্রক লেসনার তো সেটা হয় না, কিন্তু সেটা হয়ে গেছে জে উসো। তো যাই হোক না কেন, কারো সর্বনাশ কারো মঙ্গল, মানে কারো পৌষ মাস কারো সর্বনাশ, তো হয়ে গেছে ব্রনসন রিডের সর্বনাশ আর জে উসোর পৌষ মাস। এবার দেখা যাক এলিমিনেশন চেম্বারে জে উসো কী করতে পারে। আর এবার শুধুমাত্র মেন্স এলিমিনেশন চেম্বার না, ওমেন্স এলিমিনেশন চেম্বারেরও 6জন পার্টিসিপেন্টস আজকে আমরা পেয়ে গেছি, কারণ আজকে যে লাস্ট কোয়ালিফিকেশন ম্যাচটা ছিল, যে ট্রিপল থ্রেট ম্যাচটা ছিল রাকেল রড্রিগেজ, ইয়ো স্কাই আর কাইরি সেনের মধ্যে, সেই ম্যাচে আমরা দেখতে পেয়েছি যে ইয়ো স্কাই আর কাইরি সেনকে আজকে রাকেল রড্রিগেজ হারিয়ে দিয়েছে, আর রাকেল রড্রিগেজ ওমেন্স এলিমিনেশন চেম্বারের জন্য অ্যাডভান্স করে গেছে। তো মেন্স এলিমিনেশন চেম্বার, ওমেন্স এলিমিনেশন চেম্বার দুটো ম্যাচই একদম ফুল হয়ে গেছে। কিন্তু এখন যেসব খবর শুনতে পাচ্ছি সেটা শুনে আমার মনে হচ্ছে যে এই বছরের মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচের হয়তো কোনো দাম নাও থাকতে পারে। সেটা কেন, সেটা নিয়ে একটা অন্য ভিডিওতে ভালো মতো আলোচনা করব। কিন্তু যাই হোক না কেন, রাকেল রড্রিগেজ আজকে এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেছে, যার জন্য জাজমেন্টের তো খুব আনন্দ হওয়ারই কথা। জাজমেন্টের কথা যখন হচ্ছে তখন জাজমেন্টের আর এক মেম্বার মানে লিভ মর্গানেরও আজকে ফাইনাল ডিসিশন নেওয়ার কথা ছিল যে সে কোন চ্যাম্পিয়নকে চুজ করবে রাসেলমেনিয়ার জন্য। তো আমরা দেখতে পাই ডমিনিক 2জন চ্যাম্পিয়নকেই ডাকে, সবার প্রথমে সে স্টেফিনি ভ্যাকারকে ডাকে, আর তারপর সে জেট কার্গিলকেও ডাকে, আর দুজনই বেরিয়ে আসে। আর তারপর লিভ মর্গান স্টেফিনি ভ্যাকারকে বলে যে আগের সপ্তাহে সে তাকে যে কথাগুলো বলেছিল সেটা শুনে সত্যি তার মনে হয়েছে যে সে ঠিক কথাই বলেছে, সেটা শুনে তার জ্ঞান চক্ষু খুলে গেছে, সে অনেক কিছু বুঝতে পেরেছে, আর সেই কারণেই বলে সে জেট কার্গিলের দিকে এমনভাবে মানে তাকায় যেন মনে হয় যে সে জেট কার্গিলকেই যেন চুজ করতে চলেছে। কিন্তু আমরা সবাই জানতাম সেটা কখনোই হবে না, আলটিমেটলি লিভ মর্গানকে স্টেফিনি ভ্যাকারকেই চুজ করতে হতো। তো আমরা দেখতে পাই তার যে হাতে যে মাইকটা ছিল মানে লিভ মর্গানের হাতে, সে মাইক দিয়ে সে স্টেফিনি ভ্যাকারকে অ্যাটাক করে দেয়, আর তারপর স্টেফিনি ভ্যাকারকে ভালো মতো পেটায়, আর সুযোগ বুঝে জেট কার্গিল বলে আমার তাহলে এখানে আর কি কাজ। তো জেট কার্গিল সেখান থেকে কেটে পড়ে, আর তারপর স্টেফিনি ভ্যাকারের যে চ্যাম্পিয়নশিপটা ছিল সেটাকে লিভ মর্গান তুলে রেইজ করতে থাকে, মানে তুলে ধরে। আর এইভাবেই আজকে লিভ মর্গান এটা অ্যানাউন্স করে দিয়েছে যে সে রাসেলমেনিয়াতে স্টেফিনি ভ্যাকারকে চ্যালেঞ্জ করতে চলেছে, মানে রাসেলমেনিয়ায় আমরা স্টেফিনি ভ্যাকার ভার্সেস লিভ মর্গানের মধ্যে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের
চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে চলেছি। কিন্তু জাজমেন্টের কথা এখানেই শেষ না, কারণ আজকে ব্যাকস্টেজে আমরা আরেকটা সেগমেন্ট দেখতে পেয়েছিলাম, যেখানে আমরা ফিন ব্যালার আর ডমিনিক মিস্ট্রিওর মধ্যে একটা সেগমেন্ট দেখতে পেয়েছিলাম, যেখানে ফিন ব্যালার বলছিল জেডি ম্যাকডোনার সাথে তার যে আগের উইকে ঝামেলা হয়েছিল সেটাকে ক্লিয়ার করছিল। জেডি ম্যাকডোনাও ফিন ব্যালারকে সরি বলছিল, ফিন ব্যালার বলছিল ঠিক আছে ভাইদের মধ্যে তো লড়াই হতেই থাকে, কিন্তু তাই বলে এটাকে অত মাইন্ড করতে হবে না। তো বলে আমি এবার চাই যে আমার কেরিয়ারের যেহেতু সব থেকে বড় ম্যাচ আসতে চলেছে এলিমিনেশন চেম্বারে, যেটা সে সিএম পাঙ্কের এগেনস্টে ফেস করতে চলেছে, তো সেটার জন্য আজকে একটা প্রোমো ছিল, যেখানে আর কি মানে একটা ভিডিও প্যাকেজে প্রোমো ছিল, যেখানে ফিন ব্যালার আর কি বলছিল যে কে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সেটা সে দেখিয়ে দেবে আর কি এলিমিনেশন চেম্বারে। যাই হোক না কেন, তো জেডি ম্যাকডোনাকে ফিন ব্যালার এটাই বলছিল যে তারা যেন কোনোভাবে সেই ম্যাচে ইন্টারফেয়ার না করে, কারণ সেই ম্যাচে ফিন ব্যালার যা করতে চায় সেটা সে নিজের দমে করতে চায়। তখন আমাদের ডমিনিক ভাই বলে যে তুই তো নিজের দমে করতে চাস, কিন্তু আমি সেসব কিছু করতে চাই না, তো আমারও একটা ম্যাচ আছে ইন্টার এগেনস্টে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য নেক্সট উইকে, তো আমি সেখানে তোদের পাবো কি পাবো না সেটা তোরা ক্লিয়ারভাবে বলে দে। তখন জেডি ম্যাকডোনা তো রাজি থাকে যে ফিন ব্যালার বলছি ডমিনিক মিস্ট্রিওর সাইডে থাকবে সেই ম্যাচের জন্য, কিন্তু ফিন ব্যালার আজকে পুরো পরিষ্কারভাবে ডমিনিককে বলে দিয়েছে যে ভাই এবার একটু বড় হ, সব সময় সবার হেল্প নিতে চাস না, এবার একটু নিজের দমে কিছু করার চেষ্টা কর। এই বলে আজকে পুরোপুরি ডমিনিককে শুনিয়ে দিয়েছে যে ডমিনিক কোনো কমবেন না, সে কারো সাহায্য ছাড়া কিছু করতে পারে না। আর এখান থেকেই আমার মনে হচ্ছে যে এবার জাজমেন্টের খেলা শেষ, কারণ এরপর ডমিনিক এটাকে খুব ভালোভাবে নেবে সেটা আমার মনে হয় না। যদিও জেডি ম্যাকডোনা বোঝানোর চেষ্টা করছিল যে আমি ফিন ব্যালারের সাথে কথা বলবো, ও একটু রেগে আছে, ও পরে ঠিক হয়ে যাবে, কিন্তু এখান থেকে ফিন ব্যালার আর ঠিক হবে বলে মনে হচ্ছে না, বিশেষ করে যখন সিএম পাঙ্কের কাছে ফিন ব্যালার হারবে তখন তো ফিন ব্যালারের মাথা আরও বেশি গরমই হবে। আর এরপর রেসলমেনিয়াতে আমরা ফিন ব্যালার আর ডমিনিকের মধ্যে একটা গল্প দেখতে চলেছি, এটারও হিন্ট আজকের র থেকে আমরা পেয়ে গেছি, তো এটার জন্য আমি ইন্টারেস্টেড আছি। আর ডিমন ফিন ব্যালারও আসতে পারে, সেটা নিয়েও অনেক খেলা আছে, তো মজা হবে মজা হবে। তো ফিন ব্যালারের কথা হলো, সিএম পাঙ্কের কথা হবে না, এটা কি হতে পারে? তো সিএম পাঙ্কও ছিল আজকের রতে, যেখানে সিএম পাঙ্কের একটা প্রোমো সেগমেন্ট ছিল, যেখানে এসে সে এলিমিনেশন চেম্বারকে হাইপ করছিল। সে এটাই বলছিল যে সবাই বলছে সে রেসলমেনিয়ার মেন ইভেন্টকে আর কি একটুখানি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে যে সেইটা হবে কি হবে না, কিন্তু সে কোনো হোয়াট ইফ সিনারিওকে আর কি মাথায় রাখতে চায় না, কারণ হোয়াট ইফ সিনারিও অনেক ধরনের হতে পারে, যেমন কি হতো যদি আজকের রতে রোমান রেইন্স উপস্থিত থাকতো, আর তখন সবাই ওটিসি করতে থাকে, কিন্তু সিএম পাঙ্ক বলে যে কিন্তু এটা হয়নি, কারণ আজকের রতে রোমান রেইন্স উপস্থিত নেই। তখন সবাই বু করতে থাকে, তখন সিএম পাঙ্ক বলে আমাকে বু করো না, আমি তো এসেছি রতে, আমি প্রত্যেক সপ্তাহে থাকি, আমি ফুল টাইম, মানে আমি সব জায়গায় যাই, সব জায়গায় শো আপ করি, আমি হলাম ফাইটিং চ্যাম্পিয়ন, কিন্তু রোমান রেইন্স সেটা না, রোমান রেইন্স নেক্সট উইকে আসতে চলেছে। এই বলে সে নেক্সট উইকে যে রোমান রেইন্সের রিটার্ন হতে চলেছে সেটাকেও কনফার্ম করে দিয়েছে, যেটা তো আমি তোমাদের চ্যানেলে অনেকদিন আগেই বলে দিয়েছিলাম। তো যাই হোক না কেন, সে বলে যে যখন নেক্সট উইকে রোমান রেইন্স আসবে তখন আমার কি করা উচিত, আমার কি রোমান রেইন্সের মুখে একটা ঘুষি মারা উচিত, তাকে একটা শিক্ষা দেওয়া উচিত। তো এসব বলে সে আর কি তার আর রোমান রেইন্সের ম্যাচটাকেও হাইপ আপ করছিল রেসলমেনিয়ার জন্য। তাছাড়া সিএম পাঙ্ক এটাও বলে যে তার কাছ থেকে চ্যাম্পিয়নশিপ কেউ নিতে পারবে না, এলিমিনেশন চেম্বারে সে ফিন ব্যালারকেও হারাতে চলেছে, এমনকি রেসলমেনিয়া থেকেও সে অ্যাজ এ চ্যাম্পিয়নই আর কি বেরাতে চলেছে, কারণ সে হলো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আর তার নাম হলো সিএম পাঙ্ক। এই বলে সে আজকে তার প্রোমো শেষ করে, আর মাঝখানে সেটাও বলেছিল যে আজকের রাতটা তার জন্যও না, আজকের রাতটা হচ্ছে এজে স্টাইলসের নামে। তো সবাই আজকে আসছিল, সবাই তার প্রোমো কাট করছিল, আর সবাই রাতটাকে এজে স্টাইলসের নামে উৎসর্গ করে দিচ্ছিল, যেটা হওয়া উচিত ছিল, কারণ আজকে তো এজে স্টাইলসের ট্রিবিউট ছিল। তো এইভাবে আমরা সিএম পাঙ্কের একটা প্রোমো আজকের রতে দেখতে পেয়েছিলাম। কিন্তু আজকের রয়ের যেটা মেন হাইলাইট ছিল, মানে দ্য বেস্ট ইনকার্নেট ব্রক লেসনার, সে কিন্তু এজে স্টাইলসের নামে কোনো শো উৎসর্গ করেনি। এমনকি আমরা তার সাথে আজকে পল হেমনকেও দেখতে পেয়েছিলাম, ব্রক লেসনার আর পল হেমন বেরিয়ে আসে, আর পল হেমন এটা বলে যে আমি হয়তো ভিশনের সাথে থাকতে পারি, কিন্তু আমার আরেকটা পরিচয়ও আছে, যেটা হচ্ছে আমি ব্রক লেসনারের অ্যাডভোকেট। আর তারপর সে বলে যে সে ব্রক লেসনারকে এতদিন ধরে চেনে, আর রেসলমেনিয়াতে দুটোই মেন ইভেন্ট হয়, একটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ ম্যাচ আর একটা হচ্ছে আন্ডারটেকারের স্ট্রিক্ট, আর সেই আন্ডারটেকারের স্ট্রিক্টটাকে কে ভেঙেছিল সেটা হচ্ছে ব্রক লেসনার, তাই ব্রক লেসনার সেই মেন ইভেন্টটাকে নিজের নামেই করে নিয়েছে। তাই এখন ব্রক লেসনারকে ফেস করাও রেসলমেনিয়াতে একটা মেন ইভেন্টের সমান, কারণ এখন আন্ডারটেকারের জায়গাটা ব্রক লেসনার নিয়ে নিয়েছে, আর ব্রক লেসনারই এখন একমাত্র ডেডম্যান যে কিনা এই রিংয়ে উপস্থিত আছে। তো পল হেমনের মতে ব্রক লেসনারকে ফেস করাও রেসলমেনিয়াকে মেইন ইভেন্ট করার সমান, আর সেই কারণে সে বলে যে সে এবার দেখতে চায় যে কার মধ্যে এত দম আছে যে কিনা এই কাজটা করে দেখাতে পারে, কারণ সে ব্যাকস্টেজে এমন কোনো সুপারস্টারকে দেখতে পায়নি যার মধ্যে এত দম আছে যে সেই কিনা ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করতে পারে রেসলমেনিয়ার জন্য। তাই ব্রক লেসনার আজকে একটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, আর এই বলে সে ব্রক লেসনার আগামী কোন কোন দিনে আসতে চলেছে সেইটাকেও অ্যানাউন্স করে দিয়েছে, মানে ব্রক লেসনারের ডেট রেসলমেনিয়ার আগে সেইগুলোও অ্যানাউন্স করা হয়ে গেছে, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই তারিখে এই রতে আমরা ব্রক লেসনারকে দেখতে পাবো।
তো পল হেমান বলে যে এই সব দিন ব্রক লেসনার রতে উপস্থিত থাকবে, তো যদি কারোর মধ্যে দম থাকে ব্রক লেসনারকে এসে ফেস করার আর রাসেলমেনিয়াতে তাকে চ্যালেঞ্জ করার, তাহলে সে এসে ব্রক লেসনারের সামনে দাঁড়াতে পারে। কিন্তু পল হেমানের মনে হয় না যে কেউ সেই দমটা রাখে আর কেউ ব্রক লেসনারকে রাসেলমেনিয়াতে চ্যালেঞ্জ করতে চাইবে বলে। তো দেখো এইখান থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর কাছে ব্রক লেসনারের জন্য কোনো প্ল্যানসই নেই। মানে আমরা এই এত শুনছি না এলে নাইট, ওবাফেমি, গুন্থার, এই ওই সেই ব্রক লেসনারের জন্য এখনও ডাব্লিউডাব্লিউ নিজেই ঠিক করতে পারেনি কার সাথে ব্রক লেসনারের ম্যাচ করা উচিত। আর এই যে আমাদের পল হেমান বলছে যে ব্যাকস্টেজ এরকম কেউ নেই যে কিনা ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করতে পারে, তো আজকে তো ব্যাকস্টেজে ওবাফেমি উপস্থিত ছিল, যদি ওবাফেমির সাথেই ম্যাচ করাতে হতো তাহলে আজকেই ওবাফেমি এসে আর কি কনফ্রন্ট করতে পারতো। কিন্তু আমার মনে হয় এই গল্প ডাব্লিউডাব্লিউ কিছুটা টুইস্ট দেবে। আর অনেকে বলছে হয়তো আমরা ডিরেক্টলি গিয়ে রাসেলমেনিয়াতেই জানতে পারবো যে ব্রক লেসনারের অপোনেন্ট কী হবে, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। কারণ আমার মনে হয় এই যে যেই ডেটগুলো তোমাদের দেখালাম যে এই ডেটগুলো তো ব্রক লেসনার আসতে চলেছে রাসেলমেনিয়ার আগে, তো এই কদিন ব্রক লেসনার এসে কী করবে? সে শুধু আসবে, চ্যালেঞ্জ করবে, কেউ বেরাবে না, আর সে চলে যাবে। মানে 1-2 সপ্তাহ অবশ্যই এরকম আরও কন্টিনিউ হতে পারে, কিন্তু প্রত্যেকটা ডেটেই কি সেম হবে নাকি? সেটা হবে না। তো আমার মনে হয় রাসেলমেনিয়ার আগেই আমরা জেনে যাবো যে কে ব্রক লেসনারের অপোনেন্ট হতে চলেছে রাসেলমেনিয়াতে, আর কে তাকে আর কি কনফ্রন্ট করতে চলেছে বা কে তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে চলেছে। কিন্তু আমার মনে হয় এখনও ডাব্লিউডাব্লিউ নিজেই সেটা ঠিক করে উঠতে পারেনি যে কার সাথে অ্যাকচুয়ালি ব্রক লেসনারের এই মুহূর্তে ম্যাচ করানো দরকার। তো সেটার জন্য মানে সেটাকে ভাবার ডাব্লিউডাব্লিউ একটু সময় নিয়েছে, আর তার সাথে সাথে ব্রক লেসনারকেও রাসেলমেনিয়ার জন্য আর কি অ্যানাউন্স করতে হতো, তো সেটাকেও ডাব্লিউডাব্লিউ করে দিয়েছে। তো আমার মনে হয় এটাই ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেছে। তো ব্রক লেসনারের অপোনেন্ট কে হতে পারে বা তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে সেটা নিয়েও আমার মাথায় কিছু প্ল্যান আছে, তো সেটা নিয়ে ওটা আলাদা ভিডিওতে ভালো মতো কথা বলবো। তো আপাতত এই বিষয়টা থাক। কিন্তু ব্রক লেসনারের আজকে রোল শুধু এটুকুই ছিল, সে আজকে চ্যালেঞ্জ করে র থেকে বেরিয়ে গেছে। কিন্তু শুধুমাত্র যে ব্রক লেসনারই র থেকে একা বেরিয়েছে তা না, তার সাথে সাথে আরেকটা জিনিসকেও র থেকে আজকে বেরিয়ে যেতে হয়েছে, সেটা হচ্ছে সেই মিস্ট্রি ক্রেট যেটাকে নিকলডিস আবার রতে পাঠিয়ে দিয়েছিল। তো অ্যাডাম পিয়ার্স আজকে বলে যে আবার এটা আমার রতে কী করছে। তো তখন যে আর কি ডেলিভারি ওমেন ছিল আজকে, সে বলে যে নিকলডিস এটাকে হ্যান্ডেল করতে পারেনি, তাই সে আবার রতে দিয়ে যেতে বলেছে। তো অ্যাডাম পিয়ার্স বলে ঠিক আছে নিকলডিস এটাকে হ্যান্ডেল করতে পারেনি, তাহলে এক কাজ করো, এটা যেই ডেটের জন্য এসেছে আর কি মানে এলিমিনেশন চেম্বার, সেই শিকাগোতেই এটা পাঠিয়ে দাও, আর এলিমিনেশন চেম্বারে আমি আর নিকলডিস একসাথে এইটাকে খুলবো আর দেখবো এর ভেতরে কী আছে। তো মিস্ট্রি ক্রিয়েটের জন্য আজকে এইটুকুই ছিল যে এলিমিনেশন চেম্বার এটাকে ওপেন করা হবে, আর তারা দুজন আর কি একসাথে এই মিস্ট্রি ক্রিয়েটকে ওপেন করবে। আর এর ভেতরে কী থাকতে পারে সে নিয়ে তো আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো তোমরা চাইলে সেটাকে চেক আউট করতে পারো। কিন্তু তারপর আমরা দেখতে পাই তাকে এসে আর কি রুসেফ কনফ্রন্ট করে, আর ওবাফেমিও আজকে এসেছিল। আর দেখে মনে হচ্ছে এবার ওবাফেমি আর রুসেফের মধ্যে ডাব্লিউডাব্লিউ একটা কোনো গল্প দেখানোর চেষ্টা করছে, যদিও আমার মনে হয় না এটা রাসেলমেনিয়া অবধি চলবে বলে, কারণ যেমন বললাম রাসেলমেনিয়াতে ওবাফেমি ভার্সেস ব্রক লেসনারের পসিবিলিটি আছে, তো সেটা হতেই পারে। কিন্তু আজকে রুসেফও এসেছিল, তো রুসেফ ভার্সেস ওবাফেমিও একটা ভালো ম্যাচ হতে পারে, কিন্তু সেটা রাসেলমেনিয়া লেভেলের ম্যাচ হবে কিনা সেটা নিয়ে আমার একটু ডাউট আছে। তো দেখা যাক ডাব্লিউডাব্লিউ তাদের মধ্যে গল্পটাকে কীভাবে ক্রিয়েট করে। আর রুসেফ তো এখন সেই রুসেফদের যে টি শার্ট সেটাকেও তার জ্যাকেটের ভেতর পড়ে আসছে, তো আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সেই গিমিকটাও ফিরে আসতে চলেছে। তো এইভাবেই ডাব্লিউডাব্লিউ আবার রুসেফকে আবার রিবিল্ড করার চেষ্টা করছে আমার যা মনে হয়, কিন্তু তার সামনে ওবাফেমিকে রেখেছে, এটাই রুসেফের জন্য একটু দুশ্চিন্তার ব্যাপার হয়ে যেতে পারে। কিন্তু এবার ফাইনালি কথা বলা যাক আজকের রয়ের মেন ইভেন্টের, আর যার উপর আজকের পুরো র উৎসর্গ করা ছিল। মানে আমি এখানে কথা বলছি দ্য ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলসের। তো এজে স্টাইলসকে আমরা ডিরেক্টলি রয়ের মেন ইভেন্টেই দেখতে পাই, যেখানে আজকে তাকে ট্রিবিউট শো করার কথা ছিল। কিন্তু আজকে পুরো রতে এজে স্টাইলসের জন্য কী কী করা হয়েছে, তো এজে স্টাইলসের কেরিয়ারে যত তার মেমোরেবল অপোনেন্ট বা যাদের সাথে তার রাইভেলারি চলেছে তাদেরকে আজকে আমরা ব্যাকস্টেজে দেখতে পেয়েছি বিভিন্ন সময়। যেমন আমরা ওই দিক থেকে দেখতে পেয়েছিলাম ববি রুডকে, সিনসুকে, নাকামুরাকে, এমনকি টিএনএ থেকে আমরা ফ্র্যাঙ্কি কাজেরিয়ান, এমনকি মনস্টার অ্যাবেস, মানে যারা তার টিএনএর সময়কার আর কি বড় বড় অপোনেন্ট ছিল, মানে তার রাইভেল ছিল, তাদেরকে আমরা দেখতে পেয়েছি। টিএনএর ক্যারেক্টারদেরকে আমরা দেখতে পেয়েছি, এমনকি আমরা আমাদের ওমসকেও দেখতে পেয়েছি কিছু টিএনএর ক্যারেক্টারের সাথে, যেহেতু ওমসের সাথে তার ট্যাগ টিম ছিল। এইভাবে এজে স্টাইলসের কেরিয়ারে যত বড় বড় রাইভেল বা তার সাথে যারা যারা ছিল, যেমন গুড ব্রাদার্স, তাদের সবাইকে আজকে আমরা ব্যাকস্টেজে দেখতে পেয়েছিলাম বিভিন্ন সময়। তারা সবাই ছিল যেহেতু আজকে এজে স্টাইলসকে ট্রিবিউট দেওয়া হচ্ছিল। তো এজে স্টাইলসকে আমরা ফাইনালি দেখতে পাই, সে তার এন্ট্রেন্স করে। এন্ট্রেন্স করার পর আজকে ফাইনালি এজে স্টাইলস তার রিটায়ারমেন্টের একটা স্পিচ দেয়, যে স্পিচটা আমি আর এক্সপ্লেন করছি না, সেটা তোমরা গিয়ে শুনতে পারো, কারণ রিটায়ারমেন্ট স্পিচ অনেক আবেগ দিয়ে এজে স্টাইলস বলেছে, সেটা আমি আর আমার ভাষায় বলতে চাইছি না, কারণ সেটার আবেগটা তাহলে থাকবে না। তবু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট সে যেমন বলেছে যে সে এতদিনে সব কিছু করেছে, কিন্তু সে একটা ভালো বাবা হতে পারেনি, সে তার বাচ্চাদের টাইম দিতে পারেনি, এবার হয়তো সে সেটা দেওয়ারই চেষ্টা করবে। সে তার যে ওয়াইফ তার উপর খুব প্রাউড, যে এজে স্টাইলস না থাকা সত্ত্বেও সে কীভাবে তার বাচ্চাদেরকে সামলেছে, সে কীভাবে তার সময় দিয়েছে, আর এজে স্টাইলসকে এজে স্টাইলসকে কখনো থামতে বলেনি। তো এইসব কথাই বলছিল। তাছাড়া সে কীভাবে
মানে রেসলিংকে ভালোবেসেছে, এসব কথাই তার ছিল মানে রিটায়ারমেন্ট যে স্পিচটা সে দিয়েছিল সেটার মধ্যে। তাছাড়া সে বলে যে অনেকে কথা বলছিল যে আমি কেন সৌদি আরেবিয়াতে আমার গ্লাভসগুলোকে খুলে রিংয়ে রাখিনি, তার একমাত্র কারণ হচ্ছে আমি চেয়েছিলাম আমি আমার ঘরের ক্রাউডের সামনে মানে আটলান্টার ক্রাউডের সামনে সেটা করব। এই বলে সে যে তার জ্যাকেট সেটাকে আর তার যে হাতের গ্লাভস সেগুলোকে খুলে রিংয়ে রাখে। ফাইনালি সে রিংয়ে রেখে দিয়েছে, মানে ফাইনালি এজে স্টাইলস এবার অফিসিয়ালি রিটায়ার হয়ে গেছে। তারপর সে সবাইকে থ্যাংক ইউ বলে। আমরা দেখতে পাই এই থ্যাংক ইউ বলার পর সব মানে যত সুপারস্টার আজকে ব্যাকস্টেজে ছিল সবাই ধীরে ধীরে এই এন্ট্রেন্সের সামনে চলে আসে, সবাই হাততালি দিতে থাকে। আর এইভাবেই সবাই এজে স্টাইলসকে বিদায় জানাচ্ছিল। যেমন বললাম রিং সাইডে তার ফ্যামিলি বসেছিল, সব কিছু ছিল, শেষ হতে বসেছিল, কিন্তু সেই সময় আমরা শুনতে পাই আন্ডারটেকারের সেই ঘন্টা গং, আর পুরো লাইটস অফ হয়ে যায়। আর লাইটস যখন আবার ফিরে আসে আমরা দেখতে পাই আন্ডারটেকার আমেরিকান ব্যাডাস গিমিকে তার সে বাইক নিয়ে এজে স্টাইলসের কাছে আসে, মানে তার রিংয়ে আসে। এসে এজে স্টাইলস যে ওই তার জ্যাকেট আর গ্লাভস খুলে রিংয়ে রেখেছিল সেগুলোর দিকে তাকায়, তাকে বলে আচ্ছা তুই এইভাবে সব কিছু খুলে সব কিছু ফেলে এখান থেকে চলে যেতে চাস? এতই সহজ চলে যাওয়া? কিন্তু তোর হয়তো মাথায় রাখা উচিত যে আমার আর তোর এখনো আনফিনিশ বিজনেস বাকি আছে। আর এইটা যখন আন্ডারটেকার বলে তখন তোমরা বলো, তোমরা সত্যি কথা বলো, তোমরাও একবারের জন্য ভেবেছিলে 1 মিনিট এইখানে কি আন্ডারটেকার এজে স্টাইলসকে কোনো ম্যাচের জন্য চ্যালেঞ্জ করছে? আর এই বছরের রেসেলমেনিয়াতে কি আমরা এজে স্টাইলস ভার্সেস আন্ডারটেকারের মধ্যে আবার একটা ম্যাচ দেখতে পাবো? এরকম একবারের জন্য তো মনে হয়েছিল, কিন্তু না, সেসব কিছুই না। এজে স্টাইলস একটু অবাক হয়ে গেছিলো যে আন্ডারটেকার কী বলছে, কিন্তু আন্ডারটেকার তারপর বলে যে একটা কথা আছে যে আমেরিকান ব্যাডাস যখন আসে তখন সবাইকে এখান থেকে চলে যেতে হয়, কিন্তু আমি আজকে এই কথাটাকে একটু পরিবর্তন করতে চাই। আমি বলতে চাই আমেরিকান ব্যাডাস যখন আসে তখন সব কিছু চলতে থাকে, আর এটাও চলতে থাকবে। তার কারণ হচ্ছে এজে স্টাইলসকে অফিসিয়ালি ইন্ডাক্ট করা হচ্ছে WWE হল অফ ফেম ক্লাস 2026-এর জন্য। তো এইভাবে এজে স্টাইলসকে এই বছরের হল অফ ফেমেও ইন্ডাক্ট করে দেওয়া হয়েছে, যেইটা দেখে এজে স্টাইলসের মুখে যে আনন্দটা ছিল, যে হাসিটা ছিল, ওটা সত্যি মানে সবাইকে ইমোশনাল করবে। মানে এটা এজে স্টাইলসের জন্য কত বড় মুমেন্ট সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তো এজে স্টাইলস অ্যাকচুয়ালি খুব আনন্দে ছিল, হয়তো এজে স্টাইলস নিজেও এটা তার আগে জানতো না যে সে এই বছরের হল অফ ফেমে ইন্ডাক্ট হতে চলেছে। তো স্টেফিনি মিকম্যানের সাথে সাথে এজে স্টাইলসকে এই বছরের হল অফ ফেমে ইন্ডাক্ট করে দেওয়া হয়েছে। তারপর আমরা দেখতে পাই এজে স্টাইলস আন্ডারটেকারকে হাক করে, তারা একটা মোমেন্ট আর কি শেয়ার করে। ওদিক থেকে তার ফ্যামিলি পুরো রিংয়ে চলে আসে, সে তার ফ্যামিলিকে হাক করে। এইভাবেই এজে স্টাইলস আজকে আমাদের সবার কাছ থেকে বিদায় নিয়েছে। অফিসিয়ালি সে তার ইনরিং কেরিয়ারকে শেষ করে ফেলেছে। সে তার গ্লাভসকেও রিংয়ে রেখে দিয়েছে, সেটা বলে দিয়েছে সে আর কোথাও যাচ্ছে না, না তো TNA না তো AEW, সে WWE-তেই থাকতে চলেছে, মানে এবার কোনো ব্যাকস্টেজ রোলে। আর এখন সে এই বছরের হল অফ ফেমও ইন্ডাক্ট হতে চলেছে, আর হয়তো এই বছর হল অফ ফেমকে সেই আর কি লিডও করতে চলেছে। তো এইভাবে এজে স্টাইলসের রিটায়ারমেন্ট আজকে WWE অফিসিয়ালি করে দিয়েছে, যেটা সত্যি বলতে খুব সুন্দর ছিল। যেমন বললাম আজকের যেমনই হোক না কেন, এই যে শেষের সেগমেন্টটা ছিল, যেইভাবে আজকে এজে স্টাইলসকে ট্রিবিউট দেওয়া হয়েছে, যেইভাবে এজে স্টাইলসকে রিটায়ার করা হয়েছে, অ্যাকচুয়ালি এজে স্টাইলসের মতো একজন সুপারস্টার এরকমই রিটায়ারমেন্ট ডিজার্ভ করে। তো এটা সত্যি খুব সুন্দর মোমেন্ট ছিল, আর এইভাবেই আজকের শেষ হয়। তো তোমরা বলো তোমাদের আজকের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আর তার সাথে আমার এই ভিডিওটাও ভালো লেগে থাকে, ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়ে যাও। এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো, ভিডিওটাকে পারলে শেয়ার করো, পারলে হাইপ করো, আর তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর তার সাথে সাথে তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা, থ্যাংক ইউ এজে স্টাইলস।